সরকার গঠনের সম্ভাবনা থাকায় বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট চাইলেন তিনি। বলেন, স্লোগান নির্ভর না হয়ে কর্মসংস্থান নির্ভর রাজনীতি করবে বিএনপি। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে রাজধানীতে এক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। এ সময় বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচারের অভিযোগ করেন মির্জা ফখরুল। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের এই আলোচনায় নির্বাচন সহ সমসাময়িক প্রসঙ্গ তুলে ধরেন আমন্ত্রিত অতিথিরা। দলের বিরুদ্ধে পরিকল্পিত মিথ্যাচার হচ্ছে বলে অভিযোগ আনেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই জায়গাটা তো হচ্ছে ইচ্ছাকৃত, বিএনপিকে বেনাইন করার জন্য, যেহেতু বিএনপি হচ্ছে সম্ভাব্য সামনের দিনের সারথি, যেহেতু বিএনপি সামনের দিনে রাষ্ট্র পরিচালনা করবে, সুতরাং তার বিরুদ্ধে এই সমস্ত মেলাইন করে তাকে যত খাটো করার চেষ্টা করা যায়। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, জনগণ এখন প্রচলিত রাজনীতির পরিবর্তন চাইছে। বিএনপি প্রতিশ্রুতির বাস্তবায়ন বিশ্বাস করে। বিএনপির রাজনীতি হচ্ছে আগামী দিনে কর্মসংস্থান ব্যবস্থা করা, বেকারদের জন্য বা কর্মক্ষম মানুষের জন্য কর্মসংস্থান ব্যবস্থা আমাদের রাজনীতির অন্যতম মূল লক্ষ্য বা উদ্দেশ্য। প্রচলিত যে স্লোগান নির্ভর রাজনীতি, এটার দিন কিন্তু এখন ফুরিয়ে গিয়েছে। জনগণ কিন্তু এখন প্রচলিত রাজনীতির একটি পরিবর্তন চাইছে। বিএনপি বিশ্বাস করে প্রতিশ্রুতির বাস্তবায়ন। আসন্ন নির্বাচনে দেশবাসীর কাছে ধানের শীষে ভোট চান তারেক রহমান। প্রতিশ্রুতি দেন মিলেমিশে দেশ গড়ার। আগামী ফেব্রুয়ারি মাসে ইনশাআল্লাহ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সর্বস্তরের জনগণের কাছে আমার আহ্বান, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ নিন। ভোট দিলে ধানের শীষে দেশ গড়ব মিলেমিশে। জনগণের সমর্থন পেলে একটি নিরাপদ, সমৃদ্ধ ও সবার জন্য কর্মবান্ধব বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের কথা জানান তারেক রহমান। এক্সপার্ট হিসেবে, স্কিলড হিসেবে গড়ে তোলা যায়, বিএনপি সেই পরিকল্পনাগুলো তৈরি করছে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। ঐক্য ধরে রাখতে না পারলে আরেকটি ১-১১ আসবে, এমন শঙ্কার কথা বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। লড়াই ও অভ্যুত্থান শেষ হয়নি উল্লেখ করে নাহিদ আরও বলেন, ঘোষণাপত্রে ছাড় দেয়া হলেও জুলাই সনদে এক বিন্দুও ছাড় দেয়া হবে না। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় যুব শক্তি আয়োজিত যুব সম্মেলনে এসব কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ। সবাইকে সতর্ক করে আরও বলেন, অভ্যুত্থানের 1 বছরেই অনেকে ভুল পথে হাঁটছে। এদিকে একই আয়োজনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে না। বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হলে সংস্কারের জন্য যারা শহীদ হয়েছিল, কবর থেকে তাদের লাশ সরকারকে ফেরত দিতে হবে। ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, কারণ যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আমার যে ভাইয়েরা শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল সংস্কারের জন্য, একটি নতুন সংবিধানের জন্য, তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধনের খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। ইসির এই পদক্ষেপকে বেশিরভাগ রাজনৈতিক দল স্বাগত জানালেও ভোটের মাঠে প্রায়োগিক সাফল্যের ওপর গুরুত্ব দিচ্ছে তারা। এর মাধ্যমে নির্বাচন কমিশন শক্তিশালী হবে বলেও মনে করে দলগুলো। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, আরপিও সংশোধনের মাধ্যমে যথাযথ ক্ষমতার প্রয়োগ করতে পারবে ইসি। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার নির্দেশনা আরপিওতে উল্লেখ থাকলেও বাস্তবতা তোয়াক্কা করেনি আওয়ামী লীগ সরকার। মারাত্মক প্রশ্নবিদ্ধ হয় সবশেষ 3টি জাতীয় নির্বাচন। পরীক্ষা সেই অভিজ্ঞতার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আরপিও সংশোধনের খসড়া চূড়ান্ত করল বর্তমান কমিশন। নতুন রাজনৈতিক বাস্তবতায় অন্তর্বর্তী সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে দলীয়করণের রাহুমুক্ত হয়ে জনগণের আস্থা ফেরাতেই কমিশনের এই উদ্যোগ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া ঠেকাতে না ভোট ফিরিয়ে আনা, ইভিএম বাতিল, হলফনামার তথ্য গোপনের শাস্তি, একটি আসন বা পুরো ফলাফল বাতিলের ক্ষমতা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয়েছে আরপিওতে। ইসির এমন পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি, জামাত সহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো। তবে আরপিও চূড়ান্ত করার আগে রাজনৈতিক দল ও অংশীজনদের সাথে আলোচনার তাগিদ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির। উপদেষ্টা মণ্ডলীর কাছে পাঠানোর আগে তাদের উচিত হবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা।
তাদের কাছে এটার খসড়াটা পৌঁছানো এবং তাদের মতামতের ভিত্তিতে আরপিওর বিধানটাকে উচিতভাবে চূড়ান্ত করা। জাতীয় নির্বাচনের প্রস্তুতির আগে জুলাই সনদ বাস্তবায়নের দাবি এনসিপির। জুলাই সনদকে কার্যকর করা, তার ভিত্তিতে সামনে নির্বাচনটা আয়োজন করতে হবে। যদি জুলাই সনদ কার্যকর করা না হয়, যদি সংস্কারের বিষয়গুলো বাস্তবায়ন করা না হয়, তাহলে যে নির্বাচন, সে নির্বাচনে অংশগ্রহণের আর কোনো মানে থাকে। জামায়াত মনে করে আরপিও সংশোধনীর মাধ্যমে শক্তিশালী হবে নির্বাচন কমিশন। ইলেকশন কমিশনকে শক্তিশালী করার পক্ষে এবং স্বাধীন করার পক্ষে, ইন্ডিপেন্ডেন্ট ডিসিশনের পক্ষে। আগে তেমন কোনো আইন ছিল না, এবার এই যে প্রোক্লেমেশন করে এটাকে আইনে রূপান্তরিত করার পক্ষে আমরা। বিএনপি বলছে না ভোটের বিধান সহ আরপিও সংশোধনীর কার্যকারিতার একটি পরীক্ষামূলক যাচাই হবে এই নির্বাচনে। নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমাদের অনেক প্রস্তাব ছিল এবং তাদেরও অনেক প্রস্তাব ছিল, এগুলো মোটামুটি ঐক্যমত যেগুলোতে প্রতিষ্ঠিত হয়েছে সেগুলো সংশোধিত হচ্ছে। ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, তবে আপাতত সেটা মোটামুটি গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে। রাজনীতি বিশ্লেষকরা মনে করেন আরপিও সংশোধনীর মাধ্যমে প্রাপ্ত ক্ষমতা প্রয়োগ করে ইসির পক্ষে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নির্বাচন কমিশন কত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হয়ে উঠবে। আমরা মনে করি এই আরপিও সংশোধনী ইতিবাচক, এতে নির্বাচনের মাঠ জনগণের পক্ষে থাকবে। আরপিও সংশোধনীর চূড়ান্ত খসড়া অনুমোদনের জন্য আগামী সপ্তাহে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠাবে কমিশন। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচন আয়োজনে প্রস্তুত অন্তর্বর্তী সরকার, সেভাবেই চলছে সবকিছু। পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া রোহিঙ্গা সমস্যার সমাধানে মালয়েশিয়ার সহায়তা চান তিনি। বৈঠকের পর প্রতিরক্ষা, জ্বালানি সহ 5টি বিষয়ে সমঝোতা স্মারকও সই হয় দুদেশের মধ্যে। মঙ্গলবার সকালে পুত্রাজায়ায় নিজ কার্যালয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দেয়া হয় গার্ড অব অনার। পরে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন দুই দেশের সরকার প্রধান। আলোচনা হয় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে। বৈঠকের পর সই হয় প্রতিরক্ষা, জ্বালানি সরবরাহ, ব্যবসা ও অন্যান্য সহযোগিতা সংক্রান্ত 5টি সমঝোতা স্মারক। এছাড়া দুই দেশের মধ্যে ইকোসিস্টেম, উচ্চশিক্ষা এবং কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমির মধ্যে সহযোগিতা বিষয়ক মোট 3টি নোট বিনিময় হয়েছে। এরপর যৌথ ব্রিফিংয়ে অংশ নেন ডক্টর ইউনূস ও আনোয়ার ইব্রাহিম। এ সময় ডক্টর ইউনূস বলেন, অর্থনীতিসহ সব বিষয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বাংলাদেশ। জানান, মালয়েশিয়ার সঙ্গে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে চায় সরকার। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে মালয়েশিয়ার সহায়তাও চান প্রধান উপদেষ্টা। রোহিঙ্গারা আমাদের জন্য এখন বড় সংকট, যদিও মানবিক কারণেই আমরা তাদের আশ্রয় দিয়েছি। তবে নিরাপদ প্রত্যাবাসনের অধিকার আছে তাদের। তাই এ সংকট সমাধানে এশিয়ান দেশগুলোর কাছে সহযোগিতা চাই আমরা। আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতির কথাও তুলে ধরেন ডক্টর ইউনূস। নির্বাচনের জন্য এখন আমরা প্রস্তুত। আগামী বছর ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নতুন সরকার ঠিক করতে নির্বাচনের আয়োজন করব। আশা করি এর মাধ্যমে দেশকে স্বাভাবিকভাবে পরিচালনার পথে ফিরিয়ে আনতে পারব। এজন্য আমাদের সহায়তা প্রয়োজন এবং আমরা মালয়েশিয়ার সহায়তা প্রত্যাশা করছি। 3 দিনের সফরে সোমবার মালয়েশিয়া যান প্রধান উপদেষ্টা। মঙ্গলবার অংশ নেন একটি ব্যবসায় ফোরাম ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায়। এ সময় প্রধান উপদেষ্টা দেশ গঠনে প্রবাসীদের অবদান তুলে ধরে আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার কথা জানান। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ ডেস্ক। শান্তি প্রতিষ্ঠা ও রোহিঙ্গাদের মানবিক সহায়তা পৌঁছে দিতে মিয়ানমারে যৌথ প্রতিনিধি দল পাঠাবে মালয়েশিয়া ও আঞ্চলিক মিত্ররা। স্থানীয় সময় মঙ্গলবার মালয়েশিয়া ও বাংলাদেশের যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বাংলাদেশে রোহিঙ্গাদের বোঝা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাই আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে এই সমস্যা সমাধানে কাজ করার প্রতিশ্রুতি দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে কেন্দ্র করে 16 জুলাই সহিংসতার ঘটনায় মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ গঠিত তদন্ত কমিটি। সাবেক বিচারপতি ডক্টর মোহাম্মদ আবু তারিকের নেতৃত্বে 6 সদস্যের তদন্ত দল সদর উপজেলার উলপুর জেলা কারাগার, জেলা প্রশাসকের বাসভবন এলাকা ও এনসিপির সমাবেশ স্থল সহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট অনেকের বক্তব্য শুনেন তারা। পরে সন্ধ্যায়
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করেন তারা। জানানো হয়, এ বিষয়ে সরকারকে প্রতিবেদন দেওয়া হবে, তবে তা প্রকাশ করা হবে সরকারের পক্ষ থেকে। বুধবারও গোপালগঞ্জে কমিটির কার্যক্রমও চলবে। সরকার কিছু নির্ধারিত এজেন্ডা দিয়ে দিয়েছেন, আমরা ঠিক ওই এজেন্ডাগুলো বের করার অনুযায়ী উত্তর খোঁজার চেষ্টা করছি এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয় সে ধরনের সুপারিশও আমাদের সরকারের কাছে করতে হবে। রাজধানীর বসুন্ধরা এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় ভাটারা থানার মামলায় মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। 5 দিনের রিমান্ড শেষে সুমাইয়াকে আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে আবেদন করেন। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারহা ফারজানা হক তার জবানবন্দি রেকর্ড করেন। পরে সুমাইয়াকে কারাগারে পাঠানো হয়। এর আগে 7ই অগস্ট সুমাইয়াকে 5 দিনের রিমান্ডে পাঠায় আদালত। 13ই জুলাই ভাটারা থানার এসআই জ্যোতির্ময় মণ্ডল সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি করেন। তাকে 164 যে জবানবন্দি আছে, কনফিউশনাল স্টেটমেন্ট, যেটা যে নিজেকে জড়িয়ে যে জবানবন্দি, সেই জবানবন্দি রেকর্ডের জন্য আজকে এই বিজ্ঞ সিএমএম আদালতে এই জাফরিনকে তোলা হয় এবং তাকে জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে রাঙামাটি জেলায়। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস। আজ সারাদিন ছিলাম রাঙামাটি জেলা। সেখানে তুলে ধরার চেষ্টা করেছি সাধারণ মানুষ সহ পর্যটকদের নানা বিষয়, সুবিধা অসুবিধা, সেই সুবিধা অসুবিধা এবং কি নানা বিষয় উত্তরণের জন্য যারা নীতি নির্ধারক রয়েছেন, সেই সমস্যা উত্তরণে কি চিন্তা ভাবনা, তাদের পরিকল্পনা কি, সেই বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন জেলা পরিষদের এই চেয়ারম্যান। কথা বলবো, জানার চেষ্টা করবো তার কাছ থেকে তিনি আসলে কতটুকু কি করতে পেরেছেন পর্যটক বা পর্যটন এই শহরকে নিয়ে। স্বাগত আপনাকে ডিবিসি এক্সপ্রেসে। পর্যটক যারা ঘুরতে আসছেন আপনাদের এই এলাকাতে, তাদের অনেক চাওয়া পাওয়া, সেই চাওয়া পাওয়া কতটুকু আসলে আপনারা সম্পূর্ণ করতে পেরেছেন বা ভবিষ্যতে আসলে কি ধরনের পরিকল্পনা রয়েছে? আপনি জানেন যে রাঙামাটি পার্বত্য জেলা একটি সুন্দরতম এলাকা। এখানে আসলে বর্ষাকালে বা এই সময় একটু পর্যটক কম হয়, কিন্তু আপনি দেখবেন যে যখন বর্ষার পরপরই দেখবেন যে এখানে পর্যটকের অনেক ভিড় হয়ে যাবে। আমরা চেষ্টা করছি এই পর্যটকদের থাকার সুবিধা, যাতায়াতের সুবিধা, এবং এখানে আরো আমরা ইদানিং একটা প্রোগ্রাম নিয়েছি, আগেও প্রোগ্রাম ছিল যে কিছু গাইড আমরা তৈরি করছি যে যারা পর্যটকের সঙ্গে থাকবে, নদীপথে যারা যাবে, সেই নদীপথে যাওয়ার সময় যে সমস্ত বোট যাবে সেই বোটগুলো পর্যটকদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে কিনা সেটা আমরা দেখাশোনা করব। যেহেতু আপনি জানেন পর্যটন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের একটা ন্যস্ত বিভাগ, আমাদের সঙ্গে তাদের একটা কোঅর্ডিনেশন আছে। আমরা বিভিন্ন সময় মিটিং করি এবং চেষ্টা করি যে সুযোগ সুবিধাগুলো এবং অসুবিধাগুলো কোথায় সেগুলো পয়েন্ট আউট করে আমরা ব্যবস্থা করি সুন্দরভাবে যাতে পর্যটনটা গড়ে উঠতে পারে। অনেক নতুন পর্যটক আসবেন, কটেজ মটেজ এগুলো তো আসলে বেসরকারি প্রতিষ্ঠানের করা, ম্যাক্সিমাম গুলোই সরকারি ভাবে কোনো কিছু করা হবে কিনা বা সেটার ভাড়া কতটুকু হতে পারে সর্বোচ্চ, সেই বিষয়গুলো মাথায় আছে কিনা আপনাদের পরিকল্পনা? হ্যাঁ, আমরা জেলা পরিষদ থেকে একটা সুন্দর গেট করে দিচ্ছি যে ওখানে সাজেকের বিভিন্ন আমাদের যে এখানে জনগোষ্ঠী আছে সেই জনগোষ্ঠীর ছবি টবি একটা বড় একটা গ্রেড করে দিচ্ছি আমরা, এবং সেখানে আরো আমরা কিছু বিল বোর্ড করব যাতে ওই সাজেকে যাওয়ার জন্য যে সুবিধাগুলো আছে, পর্যটনের যে ইনফরমেশন গুলো সেই ইনফরমেশন থাকবে সেই জায়গায়, যাতে সে ওই জায়গায় পৌঁছে যাতে কোনো সমস্যা না হয় সেগুলো আমরা দেখছি। আধুনিকায়ন করার পরিকল্পনা আছে কিনা মোবাইল অ্যাপস এর মাধ্যমে? হ্যাঁ হ্যাঁ, এখানে আমরা ইউএনডিপি আমার জেলা পরিষদে একটা অলরেডি আমরা পর্যটকদের জন্য একটা স্টল করছি, ইদানিং শুরু করেছি আমি। সেখানে বিভিন্ন ইনফরমেশন থাকবে, রাঙামাটি জেলা আপনি কোন কোনায় যাবেন, কোথায় যাবেন, সেখানে কিভাবে যাওয়া যাবে এবং সেখানে কি নিদর্শন আছে সেগুলো যাতে জানতে পারে। এখানে আমরা একটা রুমের ব্যবস্থা করছি, ওরা এখান থেকে সহযোগিতা নিতে পারে। আর যেটা বলছেন আপনি যে সরকারিভাবে রেস্ট হাউস বা রিসোর্ট করা যায় কিনা, হ্যাঁ, এটা অলরেডি আমার রাঙামাটি পার্বত্য জেলায় স্বল্প খরচে একদম যে সাজেকে অলরেডি আমাদের একটা রিসোর্ট আছে 3 তলা, সেখানে ইচ্ছে করলে আমরা যে কোনো মানুষ আসলে আমরা সেখানে আমাদের জেলা পরিষদে একটা নিম্ন ধার্য করে সেটা আমরা ওখানে ব্যবস্থা করি।
অসংখ্য ধন্যবাদ আপনাকে, এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন। পরবর্তীতে থাকছে আগামীকাল বান্দরবান জেলা, সেখানে তুলে ধরা হবে সাধারণ মানুষের যে সমস্যা এবং এই সমস্যা উত্তরণের নীতি নির্ধারকরা কি ভাবছেন সেসব বিষয়। সঙ্গে থাকুন CSRM ডিবিসি এক্সপ্রেসের। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।